22, 23, 31, 32, 33। আচ্ছা, এইমাত্র ছেলেটাকে 1 ঘন্টা ধাওয়া করে আনলে, এখন আবার ব্যায়াম করাচ্ছ। তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলবে? মমতা, ছেলে তোমার একার না, ছেলে আমারও। ভুলে যাচ্ছ কেন? ছেলেকে পুলিশে চাকরি করতে হবে। বডি ফিটনেস না থাকলে পুলিশের চাকরি করা যায় না। এই হাবিলদার সিরাজ 25 বছর ধরে পুলিশের চাকরি করছে। এই হাত দিয়ে যত অপরাধী ধরেছি কেউ পালাতে পারেনি। এর জন্য ডিপার্টমেন্টে আমার অনেক সুনামও আছে। দেখো না এখনো আমার বডি ফিটনেস কেমন। পুলিশের চাকরি আমি করব না বাবা। তাহলে কি করবি? আইএ পাশ করার পর তো আর লেখাপড়া করলি না। এইটুকু যোগ্যতা দিয়ে কিছু করতে পারবি? আমি বলছি বাবা, আর 1 মাস পরেই তো তুমি রিটায়ার করবে। তখন আমাদের সংসার চলবে কি করে? তাই ভাইয়া ঠিক করেছে তোমার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে ভাইয়া একটা সিএনজি গাড়ি কিনে নিজেই চালাবে। আমার ছেলে ড্রাইভারি করবে। তাতে অসুবিধা কি বাবা? আজকাল অনেক শিক্ষিত বেকার ছেলে ব্যাংক থেকে লোন নিয়ে সিএনজি গাড়ি কিনে নিজেই চালাচ্ছে। এত কষ্টের কাজ তুই করতে পারবি না বাবা। মা, সারা জীবন বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। বাবার একার উপার্জনে একদিকে আমাদের সংসার চলেছে, অন্যদিকে আমরা 2 ভাই বোন লেখাপড়া করেছি। তাছাড়া বাবাই তো শিখিয়েছে সৎ পথে থেকে কষ্ট করলে জীবনে উন্নতি করা যায়। ঠিক আছে, তোর যখন ইচ্ছে, আমি আর অমত করব না। থ্যাংক ইউ বাবা। এই ফকিরের বাচ্চা, আমার গায়ে হাত দিয়েছিলি। যে হাত দিয়ে তুই আমাকে মেরেছিলি, তো সেই হাত আমি কেটে ফেলবো। যেটা এই কাশেম আমার নাম। আমিও সিএনজি গাড়ির ড্রাইভার, তবে নাম্বারটা একটু আলাদা। 440 হাই ভোল্টেজ। আজ আমি তোদের এমন ভাবে মারবো, পঙ্গু হয়ে সারা জীবন আল্লাহকে ডাকবি, আর সন্ত্রাস ভুলে গিয়ে হাতে থালা নিয়ে ভিক্ষা করবি। সিএনজি ড্রাইভাররা গরিব হতে পারে, কিন্তু দুর্বল না। আজকের মতো ছেড়ে দিচ্ছি। আবার যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করার চেষ্টা করিস, তাহলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। যা ভাগ ভাগ। কাসেম, যা দেখাইলি না, একেবারে নায়ক মান্নার মতো। সে ছিল সিনেমার হিরো, আর তুই হইলি আমাকে সিএনজি ড্রাইভারদের হিরো। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যালো, চোখে ময়লা পড়েছে? ইয়া, আমি কি সাহায্য করতে পারি? ইয়ে, দেখি। ছি ছি, রাস্তায় দিনে দুপুরে। অনেক বড় ময়লা, কিন্তু এখনো তো ব্যথা করছে। কাজল, আমার বোন। কই, আর তো ময়লা দেখছি না।
লাফাঙ্গা বদমাশ কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? ওকে আজ আমি ওকে মারছো কেন ভাইয়া? ও কি করেছে? আমি সব দেখেছি। তোমার দেখাটা ঠিক হলেও বোঝাটা ভুল। আমার চোখে একটা ময়লা পড়েছিল, ও সেটা বের করে দিয়েছে। তাছাড়া ও আমার পরিচিত। পরিচিত? হ্যাঁ, আমরা একই কলেজে পড়ি। ও আমার 2 বছরের সিনিয়র, নাম আসিফ। সরি আসিফ, না বুঝে ভীষণ অন্যায় করে ফেলেছি। তুমি আমার ভাইয়ের মতো, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে আপনি আমাকে অপরাধী করবেন না। আমি এতিম, পৃথিবীতে আমার কেউ নেই। যদি পারেন আপনার এই 2 হাত দিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে নিন, তাহলে ভাববো আমারও একজন ভাই আছে। ফাজিল, দুষ্টু কোথাকার, এই সব কিছুর জন্য তুই দায়ী। ওর সঙ্গে আমাকে আগে পরিচয় করিয়ে দিসনি কেন? ভাইয়া লাগছে, ভাইয়া ছাড়ো তো। ও লাগছে লাগছে। ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, কিন্তু আসিফকে ছাড়বো না। মানে? ওকে বাসায় নিয়ে গিয়ে বাবা মার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, তোর সঙ্গে পরিচয় হয়েছে, আমার সঙ্গে পরিচয় হয়েছে, বাবা মা বাদ থাকবে কেন? ভাইয়া প্লিজ, ভাইয়া আমার কথা শোনো ভাইয়া। সব কথা বাসায় গিয়ে শুনবো, এখন যেতে হবে আমার সঙ্গে, চল। আমাকে দিচ্ছ কেন? ওদের দাও। তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো বাবা, দাও তোমার। তা অবশ্য করি, কিন্তু এত মা তুমিও বসো না। আমি এখনো নামাজ পড়িনি, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আমি পরে খাবো। আচ্ছা, তোর মা একা একা আর কত করবে বল? বাবা, রান্নার জন্য একজন কাজের বুয়া রাখলে কেমন হয়? বুয়ার কথা না বলে বউর কথা বলতে পারিস না? এবার একটা বউ ঘরে আন, তাহলে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাকে যেমন রেস্ট দিয়েছিস, তেমনি তোর মায়েরও রেস্ট হবে। তুমি আমার মনের কথা বলেছো বাবা। মাছের মাথা খেয়ে খেয়ে তোমার বুদ্ধি আরো খুলে গেছে। উফ, ভাবি এসে রান্না করবে, কি মজা, তাই না? কি বলছিস তুই? বউ এসে রান্না করবে? রান্না করার জন্য আমি ঘরে বউ আনবো? তাহলে কেমন বউ আনবে শুনি? বড় ঘরের শিক্ষিতা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। আমার মতো গরিব সিএনজি ড্রাইভারকে কোনো বড় ঘরের শিক্ষিতা মেয়ে কোনোদিন বিয়ে করবে না মা। 100 বার করবে, 1000 বার করবে। আমার ছেলে বিয়ে করবে শুনলে দেশের সব সুন্দরী মেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে লাইন ধরবে। আমার ছেলে কি দেখতে খারাপ? অ্যাকশন হিরোর মতো দেখতে। যে কোনো মেয়ে দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আমরা একটা সুন্দরী ভাবি চাই। আমি যাও। এই, আরে আহা, কি করছো? সামনে ড্রাইভার আছে না? থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। ভাই দেখুন, এই সিএনজি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। এই সিএনজি আমার কাছে খুব পবিত্র জিনিস। এখানে কোনো বাজে কাজ করবেন না প্লিজ। তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি শুধু মিটারের দিকে চোখ রাখো। ডার্লিং, চলো না আজ সিএনজি নিয়ে কোনো লং ড্রাইভে চলে যাই। কিন্তু আমি তো 1 ঘন্টার স্পেশাল ক্লাসের কথা বলে বাসা থেকে বের হয়েছি। ওহো, বাসায় গিয়ে বলবে আজ সারাদিন স্পেশাল ক্লাস করেছি। কি হলো? গ্যাস নেই, আপনারা নেমে যান। আমাকে পাম্প থেকে তেল এনে গাড়ি নিয়ে গ্যাস ভরতে যেতে হবে। এই শোনো, এক কাজ করো, এই টাকাগুলো রাখো, তেল নিয়ে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর এসো। ততক্ষণ আমরা তোমার গাড়িতেই বসবো, আর গাড়ির পর্দাগুলো ফেলে দিয়ে যেও, বুঝলে না? চরিত্রহীন লম্পট, তোর এত বড় সাহস! আমি পালাই।
এই যা, এ তো অজ্ঞান হয়ে গেছে। এভাবে ফেলে রেখে গেলে তো মরে যাবে। তার চেয়ে বরং হাসপাতালে নিয়ে যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ও মাই গড, তাড়াতাড়ি উঠুন। জি। আচ্ছা বলুন তো, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওনাকে কেউ মেরেছে? ঠিক ধরেছেন, ওকে আমি ধোলাই দিয়েছি। আপনি মেরেছেন? হ্যাঁ আমি। কেন মেরেছি জানেন? নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী পুরুষের সহধর্মিনী। আপনিই বলুন, একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, তাই বলে বিয়ের আগে কি মেলামেশা করা উচিত? একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জত এবার আমার সিএনজি গাড়িতে বসে এই লম্পট একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। এমন ধোলাই দিয়েছি, এখন হাসপাতালে নিতে হচ্ছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আসুন আমার সঙ্গে। এই নিন আপনাদের বাচ্চা। আর কোনো ভয় নেই তো? ভয় অবশ্যই আছে। আপনাদের দুজনকে দেখে তো শিক্ষিত বলে মনে হচ্ছে। আপনারা ওর বাবা মা। আজ এই মেয়ের কত বড় বিপদ হতে পারতো জানেন? ওর ব্রেন হ্যামারেজ হতে পারতো, মেজর কোনো ফ্র্যাকচার হতে পারতো। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। বাচ্চাকে অবশ্যই পালা করে দুজন মিলে চোখে চোখে রাখবেন। আসি। ডাক্তার কি বলে গেল শুনেছেন? কাজেই ভবিষ্যতে বাচ্চার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। ধরুন আপনার বাচ্চা। আরে আপনি ওকে আমার কাছে দিচ্ছেন কেন? ও তো আপনার মেয়ে। ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি তো বিয়েই করি নাই। আমারও তো বিয়ে হয়নি, আমি ওর মা হতে যাব কেন? তার মানে আপনি আমি তাহলে ওর বাবা মা? চলুন, যেখান থেকে এনেছি ওখানে গেলে ওর বাবা মাকে পাওয়া যাবে। চলুন। আছে, চলুন। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, তাই এই সামান্য উপহার। চলো 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 না। মক্কেল ফিটিং। বাই বাই। এসএনজি, আজ নির্ঘাত দেরি হয়েছে। আরেকটা আসছে। এই সিএনজি, রাখো রাখো। আরে আপনি? হ্যাঁ, ডাকলেন কেন? আসলে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো, তাই। ও আচ্ছা, উঠুন। এই ওঠ ওঠ ওঠ। শোনো, তুমি একটু সরে বসো, আমি তোমার পাশে বসবো। আমি কোনো মেয়ে মানুষকে আমার পাশে বসতে দেই না। আপনি পিছনে গিয়ে বসেন। এই তুই পেছনে আয় তো, এখানে চারজনই বসতে পারবো। চত্বসব। সিএনজি ড্রাইভারটার কথা শুনে ইচ্ছে হলো গালে একটা চড় বসিয়ে দে। এই কাকে কি বলছিস? এই লোকটাই তো সেই লোক। সেই লোক মানে? সেদিন তোদের কাছে যার গল্প করেছিলাম। একজন সিএনজি ড্রাইভার এত স্মার্ট, রোমিও ফাঁকা, রিয়েলি খুব কিউট। ওই যে কথাই বলে না, গোবরে পদ্ম ফুল। কি রে বুঝলি, তুই তো ওর সঙ্গে প্রেম করার জন্য পাগল। অফারটা দিয়ে দে। শুধু অফার না, রাজি হলে এখনই আমি ওকে নিয়ে নির্জনে হারিয়ে যাব। আপনারা যাবেন কোথায়? কাঁধে ব্যাগ দেখেও বুঝতে পারছো না কোথায় যাব? আমরা কলেজে যাব। লেখাপড়া করতে না প্রেম প্রেম খেলতে? হোয়াট? না, আপনারা গাড়িতে বসে প্রেমের অফার দিচ্ছেন তো, তাই বললাম। শুনুন, আমাকে নিয়ে নির্জনে হারিয়ে যাওয়ার মতো কোনো মেয়ে এখনো পয়দা হয়নি। স্টপ ইওর মাউথ। এই কাকে কি বলছিস? ইংরেজি বললেও বুঝবে না, বাঙালকে বিশুদ্ধ বাংলায় বল। কি হলো, গাড়ি এখানে থামালে কেন? আমাকে যারা ইজ্জত দিয়ে কথা বলে না, আমি তাদেরকে আমার গাড়িতে নেই না। নামুন। এখানে নামিয়ে দিলে কিন্তু একটা টাকাও দেব না। চাই না আপনার টাকা। আপনার টাকা আপনার ব্যাংকে রাখেন। ফালদামে পেয়েছো? যেতে তোমাকে হবে, নয়তো আমরা গাড়ি থেকে নামবো না।
প্লিজ কাম আউট অফ মাই অটো। নামেন, নামেন। আরে নামেন। ওরে বাবা রে, তাড়াতাড়ি নাম। আপনি এখনো বসে আছেন কেন? ও বুঝেছি, এভাবে টানলে আপনি আসবেন না। ঠিক আছে, আপনার জন্য অন্য ব্যবস্থা। আরে আমাকে অন্য 10 জনের সাথে তুলনা করলে ভুল করবেন। আমার মুখ যেমন চলে, হাতও তেমন চলে। শ্রাবন্তী, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এক্ষুনি ফোন কর তোর ড্যাডির কাছে। ওই বেয়াদবটাকে একটা শিক্ষা দিতে হবে। না না, ও তো ঠিকই করেছে। ভুল যা করার আমরা করেছি। ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আই লাইক ইট, আই লাইক হিম টু। এই নাও ভাড়া। স্যার, আপনার মোবাইল। আমার মোবাইল তো আমার হাতেই আছে। তাহলে এটা কার মোবাইল? হ্যালো, আমি সিএনজি ড্রাইভার কাশেম বলছি। এই মোবাইলটা আমি আমার সিএনজিতে পেয়েছি। কেউ মনে হয় ফেলে গেছে। যার ফোন তাকে এসে নিয়ে যেতে বলবেন। দাঁড়াও দেখছি। এই, ওই অশুভ ড্রাইভারটা ফোন করেছে। কারো মোবাইল হারিয়েছে নাকি দেখ তো। আরে আমার মোবাইল তো পাচ্ছি না, কিন্তু নাম্বার তো অন্য। আজকে সকালে একটা নতুন নাম্বার নিয়েছি। তুই ইচ্ছে করে মোবাইল ফেলে আসিসনি তো? ধ্যাৎ, বাজে কথা বলিস না তো। মোবাইলটা দে। হ্যালো, আচ্ছা ওটা কি কালো রঙের নোকিয়া N70? উপরে ক্যামেরা আর কোন একটা কালো রঙের ফিতা লাগানো আছে। জি, সবই ঠিক আছে। আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার কাছে পৌঁছে দেব। না না, আপনার কষ্ট করার দরকার নেই। আপনার ঠিকানা বলুন, আমি আপনার ঠিকানা থেকে কালেক্ট করে নেব। 372 বড়মগ বাজার, অবসরপ্রাপ্ত হাবিলদার সিরাজের বাসা। জি জি, ঠিক আছে। ওকে, বাই। নাও খাও। না, আমার ডায়াবেটিক, আমি মিষ্টি খাবো না। বাবা, মা যখন বলছে খাও না। খেলে আমি অসুস্থ হয়ে যাব। বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। ওরা এত করে বলছে, খাও না। তোরা তো জানিস না, তোর মায়ের প্ল্যান আছে আমাকে মেরে ফেলানো। না হলে আমার ডায়াবেটিক জানা সত্ত্বেও আমাকে মিষ্টি খাওয়াতে যাবে কেন? থাম, তোরা হাসবি না। শুনলি শুনলি ওর কথা, কত বড় কথা বললো। আমি আর এখানে থাকবো না। মা, মা রাগ করো না, প্লিজ বসো। আসলে বাবা তোমাকে সত্যি খুব ভালোবাসে। বাবা, লক্ষ্মী বাবা, একটা মিষ্টি খাও। মা খাইয়ে দাও। খাও বাবা। বাবা খাও। তোরা তো বলছিস, ও বলুক। খাও না, এত ঢং করছো কেন? খাও। বাবা, এটা মার গলায় পরিয়ে দাও। ধরো। এসব কি হচ্ছে রে? বাবা, তুমি তো ভুলে গেছো, আজকে তোমাদের ম্যারেজ ডে। এই জন্য মিষ্টি, নতুন পাজামা পাঞ্জাবি, নতুন সোনার চেইন, নতুন শাড়ি পরে বসে আছো। বাবা, এগুলো আমার রোজগারে কেনা, পরিয়ে দাও। থ্যাংক ইউ। সত্যি বাবা, তুই হলি আমার সোনার টুকরো ছিলে। আর আমি? কাশেম হলো সোনার আংটি, আর তুই হলি সেই আংটির উপর হীরের টুকরো। আমি দোয়া করি বাবা, আমার মাথায় যত চুল, আল্লাহ যেন তোকে তত আয়ু দেন। বাবা,
তুমি কিন্তু আমাকে চুলের দোয়া দিও না, হ্যাঁ? কারণ তোমার মাথায় কম চুল। দেখলে কথা মেয়েটার, হ্যাঁ? না, ভাইয়ার জন্য আরেকটা দোয়া করো না। কি? ভাইয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা লাল টুকটুকে ভাবি নিয়ে আসে। মানে নিজে নিজে আমাদেরকে ছাড়া বিয়ে বউ, হ্যাঁ? ওর কথা কান দিও না তো বাবা। লজ্জা পাচ্ছ কেন ভাইয়া? বলেই দাও না মেয়েটার কথা। যার সাথে তোমার বারবার দেখা হয়, যাকে তোমার ভালো লেগেছে, কি যেন নামটা, কি যেন? শ্রাবন্তী। কি ভাইয়া, ঠিক বলেছি না? কি ঠিক বলেছিস? দাঁড়া, আজ তোকে। ও কে রে? ইয়ে মা, ভুল করে আমার গাড়িতে মোবাইল ফেলে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মোবাইলটা নিয়ে আসছি। ঠিক আছে। মা, তোমার নাম কি? জি, শ্রাবন্তী। দেখেছো মা, যার কথা বলেছি এই সেই শ্রাবন্তী। নামটা যেমন সুন্দর, মানুষটাও তেমনি সুন্দর। আপনাকে না আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনার মোবাইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান চলছে? হ্যাঁ, আজ আমার বাবা মায়ের ম্যারেজ ডে। তাহলে তো আমাকে ওনাদের দোয়া নিতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। থাক থাক থাক, বেঁচে থাক মা। আমি আসি। কে বলছো মা? আজ একটা শুভ দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো, কিছু মুখে না দিয়ে? কিচ্ছু লাগবে না, প্রথমবার আপনাদের কাছে এসে আমি যা পেয়েছি তাতেই আমার চলবে। কাশিম, থ্যাংক ইউ ফর মাই মোবাইল। ওয়েলকাম। ভাইয়া, ওনাকে এগিয়ে দিয়ে এসো না। না না, তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো মেয়ে। মমতা আমাদের কাশেমের সাথে ভালো মানাবে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই মেয়ে চাইলে আমার মতো 10টা কাশেমকে কাজের লোক রাখতে পারে। তাতে কি? রাজকন্যা কি চাষার ছেলের সাথে প্রেম করে না? শ্রাবণী না হয় আমার সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে প্রেম করবে। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাস্তানগুলো আপনার পিছু নিয়েছিল কেন? আর বলবেন না, জিমে এসেছিলাম, ওই ফাজিলগুলো সে একই জিমের মেম্বার। বাস, আর বলতে হবে না। সাথে পুরুষ মানুষ না থাকলে মাস্তান গুন্ডারা তো ডিস্টার্ব করবেই। আজকের পর বাসা থেকে বের হওয়ার সময় সাথে সিকিউরিটি নিয়ে বের হবেন। আই লাইক ইউ হিরো, আই লাইক ইউ। মামুনি, এই যে চা। হ্যালো। গুড মর্নিং, কেমন আছেন? খুব ভালো। সকালে নাস্তা খাওয়া কি শেষ? জি না, খাবো। কিন্তু আপনি কে বলছেন? আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। ও, এতদিন তো ফোন বিলের খবর নিতেন, এখন কাস্টমারের ব্যক্তিগত খবর নিচ্ছেন। কেসটা কি? আমাদের কোম্পানি থেকে অর্ডার করা হয়েছে। ফোন বিলের পাশাপাশি ফোন ব্যবহারকারীর ভালো মন্দ সবকিছুর খোঁজ নিতে হবে। সেজন্যই আমি আপনাকে রিং দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। এতদিনে আপনারা একটা ভালো কাজ শুরু করেছেন। শুধু তাই না, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে আমাকে জানা। সমস্যা তো একটা আছেই। কি সমস্যা? মাস শেষ হলে যে বিলটা দেন সেটা দেখলে মনে হয় ফোন ব্যবহার করাই ছেড়ে দেই। হ্যালো হ্যালো, দূর। সফুরা। জি মামুনি। ক্ষুধা লেগেছে, খেতে দাও। ড্যাডি খেয়েছে? সাহেব তো অফিস থেকে এখনো আসে নাই। জি জি জি।
হ্যালো। মাখন চাচা, ড্যাডিকে বলো আমি খাবার নিয়ে ওয়েট করছি। ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি স্যারকে বলছি, তুমি লাইনে থাকো। দেখুন, আপনাদের সবার কাজে আমি খুবই সন্তুষ্ট। স্যার, মামুনি ফোন করেছে, খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। ও মাখন, ফরগেট হার। এক্ষুনি খবর নাও সুইজারল্যান্ড থেকে ওয়ার ট্রান্সফারটা এসছে কিনা। যাও কুইক। জি জি স্যার। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের মালের কোয়ালিটি। মামুনি, স্যারের ফিরতে দেরি হবে। দেরি হবে? মামুনি কি দিমু কইলেন না তো। মামুনি কোনটা দিমু? দাঁড়াও 1 মিনিট। হ্যালো, আমি কাস্টমার কেয়ার সেন্টার থেকে বলছি। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? না না, এইমাত্র খেতে বসলাম। কি দিয়ে খাচ্ছেন? কি দিয়ে খাচ্ছি? কি দিয়ে খাচ্ছি? কি দিয়ে খাচ্ছি? পান্তা ভাত আর কাঁচা মরিচ আমার খুব ফেভারিট। পান্তা ভাত আর কাঁচা মরিচ? পান্তা ভাত, পান্তা ভাত, পান্তা ভাত। সুফরে নিয়ে যাও। পান্তা ভাত নেই? আপনি পান্তা ভাত দিয়ে কি করবেন? আহা, কথা বলো না তো। এক্ষুনি পান্তা ভাত আর কাঁচা মরিচ নিয়ে এসো, যাও যাও। এই চল। হ্যাঁ, পান্তা ভাত আর কাঁচা মরিচ আজ খেয়ে দেখতে হবে। এলন কাঁচা মরিচ এই তো। আমার মুখ জ্বলে যাচ্ছে। কাশেম, তোর ফোন। উফ মা, ভাইয়া তো বাথরুমে গেছে, তুমি ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? শাশুড়ি আম্মা, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের বৌমা। বৌমা? ওগো ওগো, শুনছো? কে যেন আমাকে ফোন করে শাশুড়ি আম্মা বলে ডেকেছে। হ্যালো, কে বলছেন? শ্বশুর আব্বা, আমি আপনাদের পুত্রবধূ বলছি। শ্বশুর আব্বা? আপনি বোধহয় রং নাম্বারে ফোন করেছেন। না না, আমি ঠিক নাম্বারে ফোন করেছি আব্বা। আব্বা? আব্বা? হায় কাজল, দেখ তোমার কার ফোন। ওহো, তোমরা মোবাইলে ঠিক মতো কথাও বলতে পারো না। দাও। হ্যালো 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 হ্যালো। হ্যালো। লাইন কেটে দিল। কে ফোন করেছিল বলো তো মা? নাম বলেনি, তবে আমাকে মিষ্টি করে শাশুড়ি আম্মা বলে রেখেছে। আমাকেও শ্বশুর আব্বা বলে ডেকেছে। ব্যাস, কাজ হয়ে গেছে। তোমাদের কত করে বললাম ভাইয়াকে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এসো, তোমরা আমার কথা শুনছই না। দেখবে ভাই একদিন ওই মেয়েকে 3-4টা বাচ্চা সহ তুলে নিয়ে এসে বলবে এই হলো তোমাদের আগামী প্রজন্ম। অসম্ভব, এমন কাজ আমার ছেলে কিছুতেই করতে পারে না। আরে মা, বোঝো না তো, যাদের দেখলে ভালো মানুষ মনে হয় তাদের পেটে থাকে অনেক জিলাপি প্যাচ। কি রে কাজল, কি হয়েছে? কি আর হবে, তোমার প্রেমিকাকে নিয়ে। উফ, মানে কাস্টমার কেয়ারের নাম করে তোমাকে যে ফোন করে, আমার মনে হয় সে কাস্টমার কেয়ার নয়, তোমার কেয়ার নিতেই ফোন করে। চুপ, কি বলছিস এসব? আমার কথা বিশ্বাস না হলে ওই নাম্বারে কল ব্যাক করে দেখো, মেয়েটি নিশ্চয়ই শ্রাবন্তী। দে, এক্ষুনি করছি। হ্যালো হ্যালো হ্যালো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক এই মুহূর্তে রোমান্টিক মুডে শাওয়ার নিচ্ছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন।
কি হলো ভাইয়া? ঠিক বুঝলাম না, কাস্টমার কেয়ার থেকে বললো মোবাইলের। বুঝেছি, আমার হবু ভাবি তোমাকে বোকা বানাচ্ছে। শোনো ভাইয়া, কাল সামনে পেলে ওকে দাঁড় করিয়ে ওই নাম্বারে রিং করবে, তাহলেই চোর ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। আল্লাহ, এইটাই যেন আমার বউনি হয়। কই যাইবেন আপা? আসেন আমার গাড়িতে আসেন। আপা, আপনি আমার গাড়িতে আসেন। এ কি আমার গাড়ি ভালো না, আসেন আমার গাড়িতে আসেন। আমি তোমাদের কারো গাড়িতে যাব না, আমি একজনকে খুঁজতে এসেছি। হইলো তো? কারে আপা? কাশিমকে। কাশেম? ওই যে কাশেম। কাশেমের কপাল খুলে গেছে। কাশিম, আরে আপনি? আমার গাড়িটা গ্যারেজে, বেশ দূরে 3-4 জায়গায় যেতে হবে, তাই আপনার সিএনজিটা ভাড়া নিতে চাই। ঠিক আছে চলুন। ঘটনাটা কি বোঝস নাই? মিন্টু মিন্টু। সামনে যখন পেয়েছি তখন কাজলের কথাটা যাচাই করে দেখি। সারাদিন তো ওর সাথেই থাকবো, খামাখা ফোন অন করে রেখে কি লাভ? আপনার ডায়ালকৃত একটার নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো কাস্টমার কেয়ার, আমি সকালে গোসল করে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি। কিসের কাস্টমার কেয়ার? আমি মান্নান অটোমোবাইল থেকে ম্যানেজার বলছি। আমাদের পার্টসের পাওনা টাকাগুলো দিলেন না কেন? কবে দিবেন? আজই দেবো ভাই, আমি সন্ধ্যাবেলা আসছি। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে, এনিথিং রং? না না, গতকাল কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে বারবার ফোন করে আমি লাঞ্চ করেছি কিনা, নাস্তা খেয়েছি কিনা, গোসল করেছি কিনা জানতে চেয়েছে। আমার বাসা পর্যন্ত ফোন করেছিল, কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত একবারও ফোন করলো না। বলছি আগে সিএনজিটা সেট করুন, তারপর। আপনি না বললেন আশুলিয়া যাবেন, এখানে থামালেন কেন? সকাল থেকে তুমি যে মেয়ের ফোনের অপেক্ষায় আছো, সে মেয়েটি আর কেউ নয়, আমি সেই মেয়ে। আপনি আমার সাথে এমন করলেন কেন? করেছি ইচ্ছে করে, কারণ আমি তোমাকে ভালোবাসি কাশিম, আমি তোমাকে ভালোবাসি। তাই কাল সারাদিন তোমাকে ফোন করে তোমার কণ্ঠ শুনতে চেয়েছি, তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তোমাকে আমি কেন ভালোবাসি জানো? প্রথম দিন যখন শুনলাম তুমি তোমার গাড়িকে পবিত্র রাখার জন্য একটি মেয়েকে প্রেমের নামে নষ্টামি করতে দাওনি, বরং ওর বয়ফ্রেন্ডকে মেরে আবার তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছো, সেদিন আমি বুঝেছি তুমি একজন আদর্শ মানুষ। দ্বিতীয়বার যখন দেখলাম অপরিচিত হওয়া সত্ত্বেও তুমি ছাদ থেকে পড়ে আহত হওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেলে, তখন আমি বুঝেছি মানুষের জন্য তোমার ভালোবাসা তো গভীর। তৃতীয়বার আমার বান্ধবীরা যখন তোমার সিএনজিতে বসে তোমাকে অপমান করার পর তুমি রাগ করে আমাদের রাস্তায় নামিয়ে দিলে, সেদিন তোমার আত্মসম্মান বোধ সত্যি আমাকে মুগ্ধ করেছে। তারপর যেদিন তোমাদের বাড়িতে গেলাম, সেদিন তোমাদের বাড়ির আন্তরিক পরিবেশ দেখে আমার মনে হয়েছে এটা ঘর নয়, একটি সুখের স্বর্গ। এভাবে একটার পর একটা ঘটনা তোমাকে আমার মনের কাছাকাছি নিয়ে এসেছে। কখন যে নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানতে পারিনি। জানতে পেরেছি সেদিন, যেদিন তুমি আমাকে রাস্তায় মাস্তানদের হাত থেকে বাঁচালে। তুমি আমাকে ভালোবাসো কিনা তা বোঝার জন্য আজ সারাদিন আমি তোমাকে ফোন করিনি। তোমার সঙ্গে একান্ত কিছু কথা বলবো বলে আজ আমি তোমাকে নিয়ে বেরিয়েছি। আমাকে তোমার ভালো করে চেনা উচিত, জানা উচিত। এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি খান বাহাদুর শাফকাত সালেহীন আমার বাবা।
আমি আমার বাবার একমাত্র সন্তান। শুনেছি আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গেছেন। মা হারাই জীবনে বাবার কাছে কোনোদিনই আমি আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই পাইনি। কারণ আমার বাবা আমার চেয়ে বেশি ভালোবাসেন টাকাকে। অথচ তোমাদের বাড়িতে দেখলাম আমার ড্যাডির মতো তোমাদের অত অর্থ সম্পদ নেই, কিন্তু আদর, স্নেহ, ভালোবাসা আর সুখের কোনো কমতি নেই। আমি একটুখানি আদর, ভালোবাসা পেতে চাই। আমি তোমাদের সুখের অংশীদার হতে চাই। আমি আমার বাবার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে আসতে চাই। কাশিম, 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 কাশিম। এবছর আমরা সেম টেন্ডারটা পেতে চাই, কিন্তু আমাদের মালের স্ট্যান্ডার্ড লেটেস্ট আইএসও স্ট্যান্ডার্ড বলে আমাদের কস্টিংটা একটু বেশি। জি, আমি তাহলে সেই অনুযায়ী কস্টিং চার্ট রেডি করছি। ওকে। ড্যাডি। শ্রাবন্তী, তুমি? ড্যাডি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ও শ্রাবন্তী, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত, বাইরে নিয়ে মিটিং করছি, পরে তোমার সাথে কথা বলবো। সাজ্জাদ সাহেব, আমাদের আগের কস্টিংটা। ড্যাডি, বিষয়টা কিন্তু জরুরি। তোমার সাথে আমি শুধু 10 মিনিট কথা বলবো। 10 মিনিট? 10 মিনিট আমি কত কোটি টাকা লস করবো তা তুমি জানো? মাখন, মাখন। জি স্যার। তুমি এক কাজ করো, শ্রাবন্তীর সাথে আগামীকাল সকাল 9টায় একটা মিটিং অ্যারেঞ্জ করে রাখো। ওকে? আচ্ছা। ড্যাডি, প্লিজ ড্যাডি। শ্রাবন্তী, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এখন যাও। জানিস কাজল, শ্রাবন্তী আজ আমাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর? তারপর আর কি? গিয়ে দেখি শ্রাবন্তী আমার জন্য একবারে উন্মাদ হয়ে বসে আছে। শ্রাবন্তীর হয়ে ওর বান্ধবীরাই আমার সাথে কথা বলেছে, বারবার প্রশ্ন করেছে কেন আমি শ্রাবন্তীকে আপন করে নিচ্ছি না। তুমি কি বললে? আমিও উপযুক্ত জবাব দিয়েছি। আমার কথা শুনে ওরা সবাই একেবারে চুপ হয়ে গেছে। কিন্তু শ্রাবন্তীর চোখের ভাষা আমি বুঝেছি। মুখে কিছু না বললেও ওর বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে, সে ঝড়ের তাণ্ডব সহ্য করা খুব কঠিন। শ্রাবন্তীর জন্য আমার খুব খারাপ লাগছে রে কাজল। মেয়েটাকে যতই ধাক্কা দিয়ে মন থেকে সরাতে চাই, ততই সে আরো কাছে চলে আসে। কি করে যে ওকে আমি ভুলে যাব তা আমি নিজেই বুঝতে পারছি না। আমরা কেন যে গরিব হয়ে জন্মালাম। যদি বড়লোক হতাম তাহলে শ্রাবন্তী এবং আমার মধ্যে কোনো ব্যবধান থাকতো না। সত্যি আমি ওকে আপন করে নিতাম। আল্লাহ, পানি তো নেই। দাঁড়াও ভাই, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার? আপনি আমাদের বাড়িতে? তোমার বউ হতে এসেছি। কি? মা, বাবা, মা। কি হয়েছে কাসেম? এত রাতে উনি আমাদের বাসায় কেন? আর তোমরাই বা কেন থাকতে দিয়েছো? আমি অনেক বলেছি কাসেম, মেয়েটা কোনো কথাই আমার শুনতে চায় না। যখনই সে বলল। বিশ্বাস করুন মা, কাশিম ছাড়া আমার পৃথিবী অন্ধকার। ওকে আমি সত্যি ভালোবাসি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার আঁচলে নিচে আমাকে একটু আশ্রয় দিন। বললো আর তুমি ওকে থাকতে দিলে? বাবা, তুমি চুপ করে আছো কেন? আমিও ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কি বলেছে শুনবি? আমি শুধু কাশিমকে ভালোবেসে বাড়িতে আসিনি, এবারে সবাইকে ভালোবেসে আমি আমার বাবাকে ত্যাগ করে এসেছি। যদি আমাকে আপনার আশ্রয় না দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এই, তুই কিছু বললি না কেন? আমিও বলেছি। কি বলেছিস? আমি বাবা মাকে বলেছি যে নিজের পায়ে হেঁটে আমাদের ঘরে এসেছে তাকে তোমরা চলে যেতে বলবে কেন? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা যাই বলো, আমি শ্রাবন্তীকে এখানে রাখবো না। আমি ওকে এক্ষুনি ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না, ও এখানেই থাকবে। মা, তুমি বুঝতে পারছো না,
ও কোনো সাধারণ মেয়ে না, ও এই শহরের এক কোটিপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবার অনেক ক্ষমতা। ওরা নিশ্চয়ই শ্রাবন্তীকে না পেয়ে এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে। ও এখানে আছে জানলে কি হবে জানো? কিছুই হবে না। আমি ওই সব বড় লোকের ধার ধারি না। যে মেয়ে নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে তার জন্য আমি সব কিছু করতে পারি। আজ থেকে ও এখানে থাকবে এবং তোর বউ হয়ে। শ্রাবন্তী, তোমার চোখে পানি? আমার এক চোখের পানি তোমাকে আপন করে পাওয়ার আনন্দে, অন্য চোখের পানি সারা জীবন ড্যাডির স্নেহ বঞ্চিত হয়ে থাকার বেদনার। শ্রাবন্তী, গরিব বলে বারবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছো, কিন্তু আমি তো জানি মনটা যার উদার, সততার মহত্ব যার চরিত্রের বৈশিষ্ট্য, সেই তো সত্যিকারের ধনী। তেমন একজনকে আমি আমার মাথার মুকুট করে নিয়েছি। এই যে আমার কত বড় সৌভাগ্য। এই রাতে স্বামীর কাছে আত্মসমর্পণের আগে বাঙালি নারীর একটি মাত্র চাওয়া থাকে, তা হলো দেনমোহর। আমার সেই দেনমোহর কি জানো? টাকা পয়সা ধন দৌলত কিছুই না, তুমি আমার দেনমোহর। কথা দাও, এই হতভাগিনীকে ছেড়ে কখনো তুমি দূরে সরে যাবে না। কথা দিলাম। আমাদের সংসার জীবনে অনেক ঝড় আসবে, তুফান আসবে। সিডুরের চেয়েও ভয়ঙ্কর আঘাতে আমাদের সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে চাইবে। পারবে না শ্রাবন্তী, পারবে না। আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার এই হাত ইস্পাতের চেয়েও কঠিন। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কাশিম, শ্রাবন্তী, কাশিম। মাখন। জি স্যার। কাল রাতে শ্রাবন্তী কি যেন বলতে চেয়েছিল, ওকে একটু ডাকো তো। জি আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডাকো শ্রাবন্তীকে। না মানে মানে কি এত মানে মানে করছো? ডাকো ওকে, ডাকো। আসো। শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী। আপনাকে তো চিনতে পারলাম না। শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী। চল। কি করছো ড্যাডি? ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। আরে আরে, এ কি করছেন বিআই সাহেব? বিআই সাহেব? কাকে তুমি বিআই সাহেব বলছো? খান বাহাদুর শফকত সালেহিন তোমার মতো বস্তিবাসীর বিয়ে হতে পারে না। চল। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। চল বলছি। ছেড়ে দাও। দাঁড়ান। আপনি আমাকে বিআই হিসাবে মেনে নেন বা না নেন, আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। এখন সে আমার ঘরের মান, সম্মান, ইজ্জত। আমার সেই ঘরের ইজ্জতকে আপনি জোর করে ছিনিয়ে নেবেন, আমি তা হতে দেব না। ইজ্জত? তোদের মতো ছোট লোকদের মান, সম্মান, ইজ্জত বলতে কিছু আছে নাকি? চলে আমার সামনে থেকে। না, আমার বৌমাকে ছেড়ে না দিলে আমিও আপনাকে যেতে দেব না। কি এত বড় দুঃসাহস? ড্যাডি, তুমি আমার শ্বশুরকে। খান বাহাদুর, খবরদার! আর এক পায়ে গোবার চেষ্টা করলে তোদের তিনজনের লাশ এখানে পড়ে থাকবে। আর শোন, তোর ছেলেকে জানিয়ে দিবি আমার মেয়েকে যেন ভুলে যায়, আর যদি ভুলতে না পারে তাহলে ওকে মরতে হবে।
চল ড্যাডি ড্যাডি ছাড়ো আমাকে চল ড্যাডি ড্যাডি বাবা ড্যাডি আমাকে ছেড়ে দাও চল হ্যালো কাশেম, বৌমার বাবা অনেক গুন্ডা পান্ডা নিয়ে এসে বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার বৌমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যে আমি ওকে তোমার কাছে নিয়ে আসবই। আয় আয় ড্যাডি আমাকে ছেড়ে দাও ড্যাডি আয় ড্যাডি তোমার আমাকে ছেড়ে আয় বলছি আমাকে ছেড়ে দাও ড্যাডি ড্যাডি ছাড়ো আমাকে আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না, আমি আমার স্বামীর কাছে যাব। চুপ বলে যাস নে। তুই খান বাহাদুর শফকত সালেহিনের একমাত্র সন্তান। রাস্তার সামান্য একটা ড্রাইভারকে বিয়ে করে আমার মান সম্মান ইজ্জত তুলে মিশিয়ে দিবি, আমি তা হতে দেব না। কিসের মান সম্মান, কিসের ইজ্জত? শুধু টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না। বিদেশি পোশাক পরে দামি গাড়িতে চললে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে মানুষ হতে হয়, মানুষকে সম্মান দিতে হয়। আমার শ্বশুরের শরীরে আঘাত করে তুমি প্রমাণ করেছ তুমি মানুষ নও, অমানুষ। নোংরা বস্তির একটা আবর্জনাকে শ্বশুর বলতে তোর মুখে একটু বাঁধল না? না, কারণ তিনি আমার স্বামীর জন্মদাতা। স্বামী? কে আছে ওই গরিব ছোট লোকের? নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা বড় লোকের টাকার গন্ধ পেলে কুকুরের মতো ছুটে আসে। ওই ছোট লোকের বাচ্চা টাকার লোভে তোকে বিয়ের ভাতে ফেলেছে। না, আমি ওকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি আমার ড্যাডি, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার অবহেলার কারণে আমার মা অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। টাকার পেছনে ছুটতে গিয়ে তুমি আমাকেও চরম অবহেলা করেছো। বাবার স্নেহ কেমন আমাকে কোনোদিন তুমি তা বুঝতে দাওনি। অসুখে বিসুখে আমার পাশে বসে আমার মাথায় হাত রাখার বদলে ওই হাত দিয়ে তুমি টাকার হিসেব করেছো। আর এই গরিবদের আদর স্নেহ মমতায় আমি বড় হয়েছি। আমার স্বামী গরিব বলে তুমি তাকে ঘৃণা করছো। তুমি কি জানো আমার গরিব স্বামীর ঘরে যা আছে তোমার এই প্রাসাদে তা নেই। এখানে চিৎকার করে ড্যাডি বলে ডাকলেও কেউ সাড়া দেয় না। কিন্তু আমার স্বামীর ঘর তোমার এই পাষাণপুরীর মতো নয়। ওই ঘরের মাটিতে শুয়ে অনেক শান্তি আছে। আমার স্বামীর ঘর আমার কাছে বেহেশতের সমান। তুমি যত চেষ্টাই করো তোমার এই নরকে আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বামী আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেই। তুইও শুনে রাখ, ওই ছোট লোকের বাচ্চা এখানে এলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। শ্রাবন্তী! 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 কাশেম, কাশেম! চলো। এই গরিব ছোট লোকের বাচ্চা, দাঁড়াও, আমার মেয়েকে ছেড়ে দে। খান বাহাদুর সাহেব, আপনি যাদের গরিব বলে অবজ্ঞা করছেন সেই গরিবরা আছে বলেই আজকে আপনি উপরতলার মানুষ। গরিবরা আছে বলেই আজ আপনি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক। গরিবরা আছে বলেই আজও আপনার মিল ইন্ডাস্ট্রি কলকারখানা চলে। গরিব বলে আপনি আমার বাবার গায়ে যে আঘাত করেছেন, আমি ইচ্ছে করলে সে আঘাত ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো না। একটা কথা মনে রাখবেন, গরিবরা আছে বলেই এখনো এই পৃথিবী আছে। যেদিন গরিব থাকবে না সেদিন এই পৃথিবীও থাকবে না। চলো শ্রাবন্তী। দাঁড়া বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, নইলে আমার পিস্তলের এক গুলিতে তোর নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ করে দেব।
বাতাস বন্ধ করার মালিক তো আল্লাহ। ইচ্ছে করলেই আপনি তা করতে পারবেন না। যে হাত দিয়ে আমি আমার স্ত্রীর হাত ধরেছি একমাত্র আল্লাহ ছাড়া সেই হাত কেউ ছাড়াতে পারবে না। চালান গুলি। আমি দেখতে চাই আপনার পিস্তলের জোর বেশি না আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের জোর বেশি। ভালো এবারে গেলাম। এই ছাদ ছাদ, এই খায় দেখছিস কি? মার ওরে। আমার স্বামীকে মারবেন না। স্যার, কাশেম আমার ছেলে, শুনলাম ওকে আপনারা ধরে এনেছেন। ও এখন কোথায় স্যার? ও কাশেম আপনার সওয়াল, ওই যে ওখানে লকআপের মধ্যে আছে। ভাইয়া কাশেম, কাশেম ভাইয়া। বাবা, মা। কাশেম বাবা, এ আমি কি দেখছি? তোর এই অবস্থা। ওকে দেখেছো ওরা আমার কাশেমকে কিভাবে মেরেছে, কিভাবে মেরেছে। আমার বড় আদরের ছিল এই কাশেম। হাজার রাগ হলেও আমি সারা জীবন কোনো দিন ওকে একটা থাপ্পড় দেইনি, আর ওকে আপনারা এইভাবে মারলেন। সিরাজ মিয়া, কান্দেন কেন? আল্লাহর কাছে শুকর করেন, আপনার সওয়াল রেজে জানে মাইরে ফেলাই নেই। আপনার সওয়াল একজন সন্ত্রাসী। খান বাহাদুরের মতো দেশের একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তারে অপমান করে তার মায়ের জোর করে ধরে নেওয়ার সময় আমরা তারে হাতে হাতে ধরছি। মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। আমার ছেলে সন্ত্রাসী না। খান বাহাদুরের মেয়ে শ্রাবন্তী আমার ছেলের বিবাহিত বউ। সিরাজ মিয়া, আপনি একজন হাবিলদার, আপনার সাওয়াল একজন সিএনজি ড্রাইভার। খান বাহাদুরের মাইয়া আপনার সাওয়ালের বউ, এইটা পাগলে বিশ্বাস করবি? স্যার বিশ্বাস করেন, ওদের বিয়ে হয়েছে এবং মেয়েটির ইচ্ছাতেই বিয়ে হয়েছে। কার ইচ্ছাতে কি হয়েছে সেইটা বিচার করার ক্ষমতা আমার নাই, সেইটার বিচার হবে কোর্টে। তো আমি একটা বুদ্ধি দিবার পারি, এই সব পাগলামি ছাগলামি বাদ দিয়ে তোমার পোলারে বুঝাইয়া কও বউরে তালাক দিতি। না ড্যাডি না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোকে হবেই। এই তালাকনামায় সই করে ওই সিএনজি ড্রাইভারের নাম তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। নে ধর ধর।
কাশিম আমার স্বামী, আমি তার বিবাহিত স্ত্রী। স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আমি অপবিত্র করতে পারবো না। মারো ড্যাডি, তোমার যত ইচ্ছে মারো, না করবো না। তবু আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করো না। আলাদা আমি করবই, প্রয়োজনে ওকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো। সফুরা, কলিম, কমলা, আজ এই মুহূর্ত থেকে এই ঘরের দরজা বন্ধ থাকবে। আমার হুকুম ছাড়া কেউ দরজা খুলবে না, কথাটা যেন মনে থাকে। ড্যাডি, ড্যাডি দরজা খোলো, দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ড্যাডি, ড্যাডি। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা খান বাহাদুর সাহেব, আসামের কাঠগড়ায় দাঁড়ানো এই কাশেম ড্রাইভারকে আপনি কতদিন ধরে চেনেন? আমি কখনোই ওকে চিনতাম না। আমার মেয়ে শ্রাবন্তীকে কিডন্যাপ করার জন্য ও যখন আমার বাড়িতে হামলা চালায় তখনই ওকে আমি প্রথম দেখি। বিজ্ঞ আদালতের সামনে সবকিছু আপনি খুলে বলুন। ইয়ার অনার, গত 27শে এপ্রিল আনুমানিক দুপুর 12টায় সাংসারিক কাজে আমি বাড়িতেই ছিলাম। শ্রাবন্তী আমার একমাত্র আদরের মেয়ে, ওকে কখনোই আমি চোখের আড়াল করতাম না। মা আর মেয়েকে কখনই আমি মায়ের অভাব বুঝতে দিইনি। হঠাৎ ওই সন্ত্রাসী ধারালো অস্ত্রপাতি নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তারপর আমার বাড়ির দারোয়ান এবং সিকিউরিটি লোকজনদের উপর নির্মমভাবে হামলা চালায়। বাধা দিতে গিয়ে সবাই আহত হয়। মেয়েকে নিয়ে আমি ভেতরের ঘরে ছিলাম, তাই প্রথমে কিছু বুঝতে পারিনি। বাড়ির সবাইকে জখম করে ও যখন আমার ঘরে যায় তখন আমি ঘটনা বুঝতে পারি। তখন আমার কিছুই করার ছিল না। আমারই চোখের সামনে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কাশেম ড্রাইভার আমার কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার পর আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে এখন শয্যাশায়ী। মিথ্যে কথা ইওর অনার, সব মিথ্যে কথা। আমি কারো কাছে মুক্তিপণ দাবি করিনি, আর কাউকে কিডন্যাপ করতে যাইনি। ওই খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী আমার বিবাহিত স্ত্রী, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। অবজেকশন ইওর অনার, বিত্ত বৈভবের মধ্যে যে মেয়ের জন্ম সে একজন সাধারণ সিএনজি ড্রাইভারকে কিছুতেই বিয়ে করতে পারে না। আই অবজেক্ট ইওর অনার, আমার প্রতিপক্ষের উকিল সাহেব জোর করে একটা সত্য ঘটনাকে মিথ্যে বলে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। অনুগ্রহ করে এই কাবিননামাটা দেখলেই আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে ইওর অনার। জোর করে কাউকে অপরাধী বানানো যায় না ইওর অনার। আসামি কাশেম আসলেই অপরাধী। কাবিননামাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওটা জাল, মিথ্যে। খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী এই ড্রাইভার কাশেমকে বিয়ে করেনি। মিথ্যে কথা। ইওর অনার, শ্রাবন্তী বিয়ে করেছে এবং এই কাশেমকে বিয়ে করেছে। আপনার পরিচয়? আমার নাম শ্রাবন্তী। বাদীর কাঠগড়ায় দাঁড়ানো খান বাহাদুর শাফকাত সালেহীন আমার জন্মদাতা পিতা। কাশেমকে আমি স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। এতক্ষণ আমার স্বামীর বিরুদ্ধে যা শুনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমার স্বামী গরিব, এটাই তার অপরাধ। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। ইওর অনার, আপনি জানেন আমাদের সমাজে যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিয়ের পর স্ত্রীর স্বামীর বাড়িতে গিয়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়, কিন্তু আমার বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা। গরিব স্বামীকে বিয়ে করেছি বলে স্বামীর ঘর থেকে আমাকে জোর করে তুলে এনে আমার বাবা আমার উপর অমানসিক নির্যাতন চালায়। এই নির্যাতন থেকে আমি মুক্তি চাই।
আমার স্বামীকে নিয়ে আমি নিরাপদে সুখী সংসার করতে চাই। হুজুর, এতক্ষণ ওর মুখে যা শুনলেন সব সত্য। আমরা সবাই খান বাহাদুর সাহেবের বহু বছরের পুরনো চাকর। এই মেয়েটি যখন দুধের শিশু, তখন থেকেই ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আজ এই বিপদের দিনে আমরা মালিকের অবাধ্য হয়ে ওকে আটক থেকে উদ্ধার করে আদালতে নিয়ে এসেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাশেমের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত কাশেমকে বেকসুর খালাস দিচ্ছে। সেই সঙ্গে এই আদালত খান বাহাদুর সাফকাত সালেহিনকে এই মর্মে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হলে আইনের বিচারে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। দাঁড়াও। আমাদের ধর্মে নিয়ম আছে, লাশ দাফনের পর গোসল করতে হয়। আজ আমার একমাত্র সন্তান শ্রাবন্তীকে এই মুহূর্তে এখানে কবর দিয়ে গেলাম। গুড মর্নিং বস। মর্নিং। মিটিং এর অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে তো? সব ঠিক আছে বস, শুধু একজনকে নিয়ে যত ঝামেলা। কে সে? ওসমান। ওসমান কি করেছে? তার কথাবার্তায় মনে হয়েছে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি সুযোগ পেলে সে সিন্ডিকেটের মেম্বারদের কাছে আপনার বদনাম করে। আপনার বদনাম মানেই তো সিন্ডিকেটের বদনাম। আপনি নাকি কালো টাকার মালিক, চোরাচালানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কিছুদিনের মধ্যে ওসমান আপনাকে অ্যারেস্ট করাবে, তারপর সে নিজেই সিন্ডিকেটের চেয়ারম্যান হবে। তুই একা আর কত করবে বৌমা? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো। এত করে বললাম একটা কাজের লোক রাখো, তুমি তো বারণ করলি। বারণ করেছি, বেশ করেছি। সংসারের কাজে আমি কাউকে ভালোবাসি দেব না। শ্রাবন্তী, আসছি, দাঁড়াও। আসি মা। একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরে এসেছে। ডাকছিলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। এখানে বসো। শ্রাবন্তী, আমি তোমার উপর অনেক খুশি। যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো। ছি, ও কথা বলছো কেন? এটা তো আমারই সংসার। এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো, সেজন্য আমি ধন্য। একটা কথা বলবো? বলো, কিছু মনে করবে না? কি মনে করব, বলো না। এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। বলো কি করেছো? বলছি। এটা খুলে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওসমান এন্ড কোম্পানি। সে কি, তুমি চাকরি করবে?
কেন আজকাল মেয়েরা কি চাকরি করছে না? তোমার একার উপর সংসার, দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে। তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি যদি তোমার সবকিছু ভাগীদার হয়ে থাকি, তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না? কিন্তু বাবা মা। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। বলো তুমি রাজি? তোমার কথায় রাজি না হয়ে কি আমি পারি? তুমি আমার বাড়িতে কি চাও? কি চাই এখনো বুঝতে পারোনি? সিন্ডিকেটের মিটিং এ যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে, সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে। কি করবি? মেরে ফেলবি? পাশা, এই ওসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাট শিট। পাশা! এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? ওকে ধরে নিয়ে আয়, যাও। ওই থাম! কি হয়েছে শ্রাবন্তী? তুমি চাকরিতে জয়েন করতে যাওনি? গিয়েছিলাম, কিন্তু কোম্পানি মালিককে একটা গুন্ডা খুন করেছে। আমি দেখেছি বলে ওরা আমাকেও খুন করতে চেয়েছে। ওরা কারা? আমি জানি না। কোথায় খুন হয়েছে? চলো তোমাকে দেখাচ্ছি। এই ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেবের ছেলে মেয়ে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। হ্যাঁ স্যার। তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো, কে খুন করেছে? না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি। আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে খুনিরা আমাকে খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। ওসি সাহেব, এই হলো খুনি। কি বলছেন আপনি? এ তো মিস্টার জাভেদ পাশা, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তুমি কি নিশ্চিত যে এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে? ইয়েস, মৃত্যুর আগ পর্যন্ত ওর চেহারা আমি ভুলতে পারবো না। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো, এই লোকটি খুনি এবং এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে। গুলো জোয়ান মরদ
সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়? কি করে বলবে বস? ওই মেয়ে তো আপনার নাম, পরিচয়, ঠিকানা কিছু জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোনো ক্লুই খুঁজে পাবে। আসতে পারি। হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। হোয়াট? কোথায়? কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড। ওসমান সাহেবের মতো একজন সৎ মানুষ এভাবে দিনে দুপুর খুন হয়ে যাবে, এটা রীতিমতো অবিশ্বাস্য। এর চেয়েও অবিশ্বাস্য কথা কি জানেন? এই খুনের প্রত্যক্ষ সাক্ষী খুনি হিসেবে আপনাকে শনাক্ত করেছে। কি বলছেন আপনি? ইয়েস, এই খুনের ঘটনায় আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ওসি সাহেব, ব্যাপারটা আই এম সরি, আমার কিছুই করার নেই। চলুন, আসুন। বাবা, মা, আমরা যাচ্ছি। কাশেম, আমার খুব ভয় করছে। দিনকাল ভালো না। বৌমাকে এসব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না? ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে, আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি। আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে, তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। এরাই তো আমাকে মারতে চেয়েছিল। এসো, চলো। শ্রাবন্তী, প্লিজ আপনি ভেতরে আসবেন না, এখানে অপেক্ষা করুন। হ্যালো, আমি আদালত থেকে কোতোয়ালি থানার ওসি বলছি। আপনাদের আসার কথা সকাল 10টায়, এখন বাজে 10:30। এত দেরি করছেন কেন? স্যার, কোর্টে যাবার পথে পাশার গুন্ডারা আমাদের উপর হামলা করেছে। মাথায় আঘাত পেয়ে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার, আমি এখন হাসপাতালে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, মামলার সাক্ষী এখন হাসপাতালে। ওনার স্বামী বললেন কোর্টে আসার পথে পাশা সাহেবের লোকজন ওদের উপর হামলা করেছে। সব মিথ্যে ইওর অনার, সব মিথ্যে, সবকিছু ষড়যন্ত্র। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার সাক্ষী মিসেস শ্রাবন্তী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে শুনানির দিন ধার্য না হওয়া পর্যন্ত এই আদালত আসামি জনাব জাবেদ পাশাকে জেল হাজতে রাখার আদেশ দিচ্ছে। না, কাঁদবো না। তোমার উপর দিয়ে কত বড় বিপদ গেছে।
দেখলে তো শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। হবে না কেন? আমি যে মা, তখন আমার কথা শুনলে এই অবস্থা হতো না। আল্লাহ, সত্যি তুমি মেহেরবান। আমার ঘরের লক্ষ্মীকে তুমি রক্ষা। দেখি শুনুন তো, আপনারা? ইনি আমার বাবা, ইনি আমার মা, সে আমার বোন। মিষ্টি নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আপনারা তো জানেন না, আপনাদের বৌমা সন্তানের মা হতে যাচ্ছে। এই, আমরা কোথায় যাচ্ছি? কিছুই তো বললে না। আজ সারাদিন তোমাকে নিয়ে অনেক ঘুরবো ফিরবো, চাইনিজ খাবো। আমাকে কিছু গিফট দেবে না? বলো তুমি কি চাও? তোমার অফুরন্ত ভালোবাসা থেকে মৃত্যু যেন আমাকে কেড়ে নিতে না পারে। ড্রাইভার, গাড়ি থামান। এই দেখো, কি সুন্দর পুতুল, কি সুন্দর ছবি। তুমি নেবে? আচ্ছা। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। অ্যাক্সিডেন্টের সময় রোগীর বুকে এবং পিঠে প্রচন্ড ধাক্কা লাগায় ওর মেরুদণ্ড ভেঙে গেছে। রোগীকে বাঁচানো খুব কঠিন, কয়েকটা অপারেশন করতে হবে। যেভাবেই হোক আমার বৌমাকে বাঁচান ডাক্তার সাহেব। বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? সব মিলিয়ে 10 লাখ টাকার কম নয়। 10 লাখ? ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা একসাথে আমরা কোত্থেকে জোগাড় করব? আমাকে দয়া করুন ডাক্তার সাহেব, আমার স্ত্রীর জীবনটা আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব, আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব। আরে ভাই, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আমরা বড় তোমাকে 2-1 দিন সময় দিতে পারি, এর মধ্যে তুমি টাকা জোগাড় করতে না পারলে আমাদের আর কিচ্ছুই করার থাকবে না। এখন আমি কি করবো আল্লাহ, তুমি আমাকে বলে দাও। যে মেয়ে সবকিছু ত্যাগ করে আমার ঘরে এলো, তার এমন অবস্থা কেন হলো, কেন হলো? মমতা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ইচ্ছায় আমার বৌমা সুস্থ হয়ে ঠিকই ঘরে ফিরে আসবে। কিন্তু কি করে সুস্থ হবে বাবা? এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? টাকা তোমাকে জোগাড় করতেই হবে ভাইয়া, নইলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করব। কাজল, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। এতগুলো টাকা আমাকে কে দেবে? কাসিম, এগুলো বিক্রি করে হাসপাতালে টাকা দিয়ে দে। কিন্তু মা, এগুলো তো কাজলের বিয়ের। কথা বলিস না, আগে আমার বৌমার জীবন, তারপর অন্য কিছু। মা, যা, দেরি করিস না, যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। নেন, সই করেন।
এই নেন টাকা, এবার গাড়ির চাবিটা দিন। ধন্যবাদ। কাসেম, তুই কি করলি? সিএনজি গাড়িটা বিক্রি করে দিলি? হ্যাঁ লালু, এছাড়া আমার আর কোনো উপায় নেই। শ্রাবন্তীকে বাঁচাতে হলে টাকা লাগবে, অনেক টাকা। এখন তোর সংসার চলবে কেমন কইরা? গায়ে খাটবো, কুলিগিরি করব, তবু শ্রাবন্তীর চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতেই হবে। কত টাকায় বেচলি? 2.5 লাখ। 5 লাখ টাকার গাড়ি 2.5 লাখ টাকায় বিক্রি করে দিলি? এই মুহূর্তে 2.5 লাখ টাকা আমার কাছে অনেক টাকা কালু, অনেক টাকা আমার কাছে, অনেক টাকা। কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছে সব? এই কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? কোথায় নিয়ে যাচ্ছে সব? এগুলো বিক্রি করে দিলাম মমতা। তুমি তোমার বিয়ের গহনাগুলো যদি বিক্রি করে দিতে পারো, এগুলো তো তার সামনে মূল্যহীন। কাশেমকে বলো না আমি আমার ঘড়ি আর চশমাটাও বিক্রি করে দিয়েছি। আল্লাহকে ডাকো আমার বৌমা যেন সুস্থ হয়ে আমার ঘরে ফিরে আসে। শ্রাবন্তী, শ্রাবন্তী, চোখ খোলো শ্রাবন্তী, চোখ খোলো। একবার তাকিয়ে দেখো শ্রাবন্তী, তোমার কাশেম তোমার পাশে বসে কাঁদছে। শ্রাবন্তী, শ্রাবন্তী। কাশেম, আমার মেয়ের কি অপারেশন হবে না বাবা? সম্পূর্ণ টাকা জমা না দিলে ডাক্তার অপারেশন করবে না মা। তাহলে তাহলে আমি কি বৌমাকে বাঁচাতে পারবো না? কাশেম, তুই একবার বৌমার বাবার কাছে গিয়ে দেখ না বাবা। আমার বিশ্বাস কোনো বাবাই মেয়ের বিপদের কথা শুনে হাত গুটিয়ে থাকতে পারে না, হাত গুটিয়ে থাকতে পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব মা, আমি যাব। তুই এখানে কি চাস? স্যারটা খুবই খারাপ স্যার, শ্রাবন্তী মারা যাবে স্যার, অপারেশন করাতে হবে। 10 লাখ টাকা লাগবে স্যার, 3.5 লাখ টাকা জোগাড় করেছি স্যার। বাকি 6.5 লাখ টাকা না পেলে অপারেশনটা হবে না স্যার। আর অপারেশন না হলে আমার শ্রাবন্তী বাঁচবে না। ভিক্ষা ভিক্ষা করতে এসেছিস? আমি ভিক্ষা দেই না স্যার। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে শ্রাবন্তীর প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে টাকাটা দিন স্যার। আমি কথা দিচ্ছি স্যার, শ্রাবন্তী সুস্থ হলে আমি আপনার বাড়িতে ওকে রেখে যাব স্যার। আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না স্যার। প্লিজ স্যার, ওকে আপনি বাঁচান স্যার। মাখন, জি স্যার। ওকে চলে যেতে বলো। স্যার, 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 আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না স্যার। আপনি কি চান আপনার একমাত্র মেয়ে বিনা চিকিৎসায় মারা যাক? 3 মাস আগে যে মরে গেছে তার জন্য আমার কাছে মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না। স্যার, স্যার, আপনি বাবা, বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করতে নেই। শ্রাবন্তী আবার বাঁচবে। কি করে বাঁচবে? যার মৃত্যুর পর কুলকানি হয়ে গেছে, 40 হয়ে গেছে, সে কি করে বাঁচবে? ওই দেখ, আয়। এই দেখ,
আমার মৃত মেয়ের ছবি 3 মাস আগেই আমি আমার মেয়েকে কবর দিয়ে এসেছি। সো ডোন্ট ডিস্টার্ব মি। আমার শ্রাবন্তী মরেনি, আমার শ্রাবন্তী মরতে পারে না, আমার শ্রাবন্তী বেঁচে আছে, আমার শ্রাবন্তী বেঁচে থাকবে। এতটা নির্দয় হবেন না স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার আমার শ্রাবন্তীকে বাঁচান, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। সিকিউরিটি, সিকিউরিটি! এই ফকিরের বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। স্যার আমাকে এভাবে বের করে দেবেন না স্যার, স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার, স্যার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার, স্যার স্যার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার, স্যার দয়া করেন স্যার, টাকাটা দেন স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। মাখন, দরজাটা বন্ধ করে দাও। চলেন স্যার, ভিতরে চলেন। টাকা দিন খান বাহাদুর সাহেব, টাকা দিন। টাকা না পেলে আমার শ্রাবন্তী বাঁচবে না, আর শ্রাবন্তী না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। হারামজাদা, আমার বাড়িতে ঢুকে আমাকে মারতে চাস? যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে মারবো। খান বাহাদুর শাফকাত সালেহীন, যদি বাঁচতে চান তাহলে টাকা দেন, টাকা দেন। কি দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন? টাকা লাগবে, টাকা লাগবে আমার। এক্ষুনি টাকা নিয়ে আসেন, না হলে গুলি করবো, আমি গুলি করবো কিন্তু। মাখন, ফকিরের বাচ্চাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, টাকা জমা নিয়ে এক্ষুনি আমার স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করুন। সরি, এই হাসপাতালের এমডি ডক্টর আরিফ সাহেব ছাড়া একসঙ্গে এত টাকা আমরা রিসিভ করতে পারবো না। তাহলে আমাকে আরিফ সাহেবের কাছে নিয়ে চলুন। উনি তো 3 দিন হাসপাতালেই আসবেন না। তাহলে আমার শ্রাবন্তী, আমার শ্রাবন্তী কি হবে? আপনাদের দুজনকে আমি মেরে ফেলব, কারণ আপনি বাঁচলে আপনার বউ বাঁচবে, আপনার বউ বাঁচলে আমাকে মরতে হবে। আমি জেনে শুনে তো নিজের মরণ ডেকে আনতে পারি না।
ডাক্তার, এসে দেখো তো বেঁচে আছে না মরে গেছে। না, পালস পাওয়া যাচ্ছে। তার মানে ইন্তেকাল ফরমায় আছে। লাশটা নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেল। বন্ধু, এক কাজ কর, আজ রাতের মধ্যে ইঞ্জেকশন পুশ করে শ্রাবন্তীকে মেরে ফেল। তার আর দরকার হবে না, ও স্বামী নেই, টাকা থেকেও নেই, অপারেশনও হবে না, এখনো বিনা চিকিৎসা এমনিতেই মারা যাবে। বন্ধু, তুমি আসলে ডাক্তার না, কষা। এভাবে বলো না বন্ধু, আমার লজ্জা লাগে না? তাছাড়া সবই তো করেছি এই টাকার জন্য। কাশিম ফোন ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো? না না, ও কথা বলিস না, ও কথা বলিস না। আমার কাশিমের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আল্লাহ, আমার ছেলে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তার জানমালের হেফাজত করো, তাকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। হ্যালো, কে? কাশিম, তুই কোথায় বাবা? শিগগির হাসপাতালে চলে আয়, ওরা টাকা ছাড়া বৌমার অপারেশন করবে না। এই রাতের বেলা আমার অসুস্থ বৌমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চাচ্ছে। ডাক্তার! হ্যালো, ওহো বাসা, কি ব্যাপার এত রাতে আবার ফোন? আহা, বুঝতে চেষ্টা করো, আমার টেনশনটা কমছে না। এই মামলাটা ফিনিশ না হওয়া পর্যন্ত আমি কোথাও মুভ করতে পারছি না, যার জন্য আমার ব্যবসার অনেক লোকসান হয়ে যাচ্ছে। আরে রিল্যাক্স ফ্রেন্ড, রিল্যাক্স। আগামী 24 ঘন্টার ভেতরে অপারেশন না করলে শ্রাবন্তী এমনিতেই মরে যাবে। ডাক্তারের ধর্ম হলো মানুষকে বাঁচিয়ে তোলা। তুই তা না করে একজন খুনির সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রীর সাথে আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি। তুই ডাক্তার না, তুই কসাই। তোর মতো লোক বেঁচে থাকলে মানুষের কোনো উপকার হবে না। তোকে আমি বাঁচতে দেব না। কাশিম, কাশিম, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে আমার বাবা আমাকে ক্ষমা করবে না, তোকে ক্ষমা করলে আমার মা আমাকে ক্ষমা করবে না, তোকে ক্ষমা করলে আমার শ্রাবন্তী আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নাই। কাশিম, আমি ভুল করেছি, কিন্তু তুমি ভুল করো না। ভুলে যেও না, শ্রাবন্তী অসুস্থ, ওর অপারেশন করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ কাশিম, টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন ডাক্তার। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তুমি একটিবার আমাকে সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব। আমি শ্রাবন্তীর অপারেশন করব। বিশ্বাস
শ্রাবন্তী আবার সুস্থ হয়ে উঠবে কাশেম। শ্রাবন্তী বাঁচবে। তোরা এখানে পাহারায় থাকবি। ডাক্তার আরিফ আর ড্রাইভার কাশেম কে যেন হাসপাতালে ঢুকতে না পারে। ওরা এলে দুজনকে এখানে শেষ করে দেবে। আমি ওপরে যাচ্ছি, আমার সাথে আয়। ডাক্তার, জি 107 নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? জানি না। ডাক্তারকে নিয়ে কোথায় যাচ্ছিস কাশেম? অপারেশন করাতে? ডাক্তারকে আর কষ্ট করতে হবে না। শ্রাবন্তীর অপারেশন করতে গেছে আমাদের বস, আর তোদের অপারেশন করব আমরা। সাত নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? আমি জানি না। আরে বল, না হলে তোকে জানে শেষ করে ফেল। বলছি পেশেন্টকে ওটিতে নিয়ে গেছে। কি ব্যাপার, আরিফ স্যার এখনো আসছেন না কেন? আপনারা কারা? অপারেশন থিয়েটারে কেন ঢুকেছেন? এই ডাক্তার, তোদের কাজ ওকে বাঁচানো, আমার কাজ ওকে মারা। ওই